সুপ্রিয় দর্শক, অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সম্মুখে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তথাকথিত ফ্যাসিস্ট সরকারের দোসর, তিনি এখন সুবোধ বালকের মতো আবির্ভাব লাভ করেছেন। তার শুভ বুদ্ধির উদ্ভব হয়েছে। তিনি এখন বলতে শুরু করেছেন, ঐক্য অনৈক্যের ডাক দেওয়া হয়েছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে আমি মেনে নিচ্ছি যে অনৈক্যের হচ্ছে, কিন্তু তার এই শুভবুদ্ধিটা এতদিন কোথায় ছিল? যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমি দামি নির্বাচন করেন, তিনি তার শরীফা কাদেরের নামে এমপির মনোনয়ন নেন, তার নামে এমপির মনোনয়ন নেন। মুজিবুল হক সুন্নু শেখ হাসিনার সমর্থিত হয়ে পোস্টারে উল্লেখ করে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। তাদের অধীন এই যে বিএনপি নাই, জামাত নেই, তাদের এই উপলব্ধিটা তখন কি হয়নি? দেশের 50% জনগণ যেখানে ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। সেই ক্ষেত্রে কি তখন তিনি সাংবাদিক সম্মেলন করে একটা তার বক্তব্যটা তুলে ধরতে পারতেন না? এবং তুলে ধরে এসে সকলের সাথে একাত্মতা ঘোষণা করে উনি বিরোধী দলের সাথে একমত হয়ে নির্বাচন বয়কট করতেন? তাহলে তো এই ধরনের আমি দামি নির্বাচন হতো না। তাই আমি বলবো, এই জাতিকে ধোঁকাবাজি, জনগণকে সাথে প্রতারণামূলক এই সমস্ত বক্তব্য থেকে বিরত থাকার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব। তিনি মন্ত্রী ছিলেন, এসে এসে কথা বলেন, আরে বাবা, আপনি তো শেখ হাসিনার সরকারের ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন। গর্ব করার কিছু নেই তো যে সরকারের মানুষ হত্যাকারী? আজকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। যখন জামাত ইসলাম নিষিদ্ধ করে, তখন আপনি বলেন যে জামাত ইসলাম কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না। তারা যদি জনগণের উদ্দেশ্যে তাদের যে কথা, আজকে এই যে গণহত্যা করছে জামাত, তাদের জিনিসটা আপনি বিচার করছেন, ওকে, ডান, অয়েল, ভেরি গুড। আজকে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে এসে গণহত্যা চালাচ্ছে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের আপনার জনগণের বুকে গুলি চালানোর জন্য তারা নির্দেশ প্রদান করেন। কই তখন এই জিএম কাদের কোথায় ছিলেন? তখন তার বয়স কোথায় ছিল? তার মানবাধিকার কোথায় ছিল? তারা এত ঘৃণিত কাজ করেছেন। এই জিএম কাদের যখন ভারত সফর করে, তারা যখন এয়ারপোর্টে আসে, সাংবাদিকরা জিজ্ঞাসা করলে গার্ডের সাথে আপনার কী কথা হয়েছে, সে বলতে পারবে না। সে কি এমন কথা হয়েছে যেই কথাটা তাকে বলতে পারা যাবে না। তাহলে সে ভারত সফর করলেন, মেনে নিচ্ছি ভারত সফরে কী কথা হয়েছে বলা যাবে না, কিন্তু একটা সারাংশ সাবধানতেও তো বলা যায়। সেই তাও কথা বলেননি। এই কুলাঙ্গার শেখ হাসিনার প্রেতাত্মা তাকে সহ তার দলের শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে, জিএম কাদের সহ মুজিবুল হক সুন্নু, আনিস ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, এই প্রত্যেককে আইনের আওতায় এনে স্বৈরাচারের দোষর হিসাবে এবং এই গণহত্যাকারের সমর্থক হিসাবে তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা উচিত। আমি বলবো, এই প্রেতাত্মাদের আইনের আওতায় আনতে হবে। গণহত্যার বিচারের দাবিতে যে জনগণ শোষণ হয়েছে, তাদেরকেও গণহত্যার দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং আন্তর্জাতিক আদালতে এনে তাদের বিচার করতে হবে। অন্যথায় তারাও একদিন সুযোগ পেয়ে যাবে এই জনগণের বুকে ছুরি চালানোর জন্য। তাই আমি বলবো, এই তত্ত্বাবধায়ক বা এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন, তাদেরকে আরও একটু বিচক্ষণ হয়ে জনগণের ডিমান্ড, জনগণের যে মৌলিক অধিকারগুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রতি একটু নজর দেওয়ার জন্য তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসছে, ভালো কথা, কিন্তু তারা জনগণের প্রতি দৃষ্টি না দিয়ে তারা যদি ঘুমিয়ে থাকেন, তাহলে জনগণ জেগে উঠবে, তাদের বিরুদ্ধেও আবার জনগণ সুচারুরূপে কণ্ঠে কথা বলবে। এটা জনগণের যে মৌলিক অধিকার, সেটা থেকে মানুষকে বিরত রাখা যাবে না। জনগণের অন্ন, বস্ত্র এগুলো তারা স্বল্প মূল্যে যেন পেতে পারে, সেই ব্যবস্থা জনগণের সরকার হিসেবে তাদেরকে করতে হবে। এবং এই
ডক্টর ইউনূসের সরকার প্রথম ভুল হচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকার হিসাবে যেভাবে তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করা উচিত ছিল সেভাবে তারা করতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়েছেন বলে আজকে আমরা তাদের এগেইনস্টে জনগণ কথা বলতে শুরু করেছে। তাদের এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে তারা অচিরেই জনগণের মাঝে থেকে যে বিশ্বাসটুকু হারিয়ে ফেলবেন এবং জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। আর যারা সামনে নির্বাচন করবেন ভাবছেন তারা জনগণের দৌড় গোড়ায় যান, জনগণের পালস বুঝলেন, জনগণের নামের নিঃশ্বাসও লিখেছে দ্রব্যমূল্য। বাজারে এখন তেল পাওয়া যায় না, তেল কেন পাওয়া যাবে না? তেল পাওয়া যাবে না, পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, আলুর কেজি 80 টাকা। আপনারা জনগণকে কৃষি বান্ধব একটা অর্থনীতি নিয়ে আসেন। শুনেন, ভারতের উপর নির্ভরশীল করে এই দেশের মানুষের খাদ্য চাহিদা আপনি মেটাতে পারেন না, পাকিস্তানের উপর ডিপেন্ড করতে পারেন না। আমাকে উৎপাদন সক্ষমতা অর্জন করতে হবে, কৃষিতে স্বনির্ভরতা অর্জন করতে হবে। সেই ধরনের কর্মপরিকল্পনা নিয়ে আপনার সরকার চালান, ইনশাআল্লাহ সরকার সফলকাম হবে, জনগণও ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। অন্যথা জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন আর জনগণ এগুলো মেনে নেবে না। এই সরকারে কে আছেন না আছেন সেটা দেখার ব্যাপার না, জনগণের মৌলিক অধিকারগুলো, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনশীল মাত্রায় রেখে আপনারা সরকার পরিচালনা করেন। সামনে রমজান আসতেছে এবং জনগণের যে দ্রব্যমূল্যের অবস্থা যদি এভাবে চলতে থাকে, স্বয়ং অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন যে দ্রব্যমূল্যের অবস্থা নাবিল নিঃশ্বাস।